ভিয়েতনামের হয়ে কথা বলে আমরা ভুল করেছি? 65-70 বছর ধরে টার্গেট করে করে প্যালেস্তাইনের যদি হাসপাতাল আর বাচ্চাদের স্কুলে বোম মারা হয়, মিসাইল মারা হয়, তার বিরুদ্ধে কথা বলে কোন মানুষ না বলবে বলুন তো? আর এই কথা খালি আমরা বলি, আপনাদেরকে বলি, গত মাসের ডিসেম্বরের 4 তারিখ মোদীর সরকার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্তাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরায়েলের প্যালেস্তাইনের ওপর অবৈধ দখলদারিকে প্রত্যাহার করতে হবে। এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদীর সরকার ভোট দিয়েছে গত মাসের 4 তারিখ এবং সঠিক কাজ করেছে। আমরা মোদী সরকারের এই স্ট্যান্ডকে সমর্থন করি। এরা ভোট দেয় ইউএনএ প্যালেস্তাইনের হয়ে, আর সীমান্তবর্তী জেলায় এসে মানুষকে উস্কানি দেয় চারটে নিজের ভোট গুছিয়ে নেওয়ার জন্য। বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার একমাত্র আমাদের রয়েছে। তার কারণটা হচ্ছে আমরা মনে করি সংখ্যার জোরে সংখ্যালঘু ধর্মস্থান ভেঙে ফেলাটা অপরাধ। যারা আজ থেকে কয়েকদিন আগে বাবরি মসজিদের ভাঙাল ইটের ওপর দাঁড়িয়ে নৃত্য করে এসছে, তাদের মুখে কথা মানায় না। আপনারা দেখিয়েছেন, আপনারাই রাজনীতি করেছেন। যেখানে আমার সংখ্যা বেশি সেখানে আমি তোমার ধর্মস্থান ভাঙবো, আর যেখানে তোমার সংখ্যা বেশি সেখানে যদি তুমি আমার ধর্মস্থান ভাঙো, আমি কোন মুখে প্রতিবাদ করবো? পন্থীরা ভিয়েতনাম নিয়ে কথা বলে, প্যালেস্তাইন নিয়ে কথা বলে, বাংলাদেশ নিয়ে কথা বলে না। এই নদিয়া এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গেদে থেকে শুরু করে রানাঘাট, কুপার্স ক্যাম্প থেকে শুরু করে এই বিস্তীর্ণ এলাকার মানুষ, আপনারা সাক্ষী আছেন। যেদিন বাংলায় বামপন্থীরা 7-এর দশকে ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পক্ষে মিছিল করছিল, সেই দিনই গোটা বাংলা জুড়ে বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলন করছিল, ইউসিআরসির আন্দোলন করছিল। গোটা বাংলা জুড়ে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দু মানুষের জন্য রিফিউজি কলোনি তৈরি করছিল গোটা বাংলা জুড়ে। আর কেউ করেনি। রিফিউজি আন্দোলনের ইতিহাসের পাতাটাকে উল্টো করে ঝাড়লেও কোনো বাজপেয়ী আডবাণীর নাম পাওয়া যাবে না। নাম পাওয়া যাবে কমিউনিস্ট পার্টির উদ্বাস্তু আন্দোলনের নেতাদের নাম। অনন্যা বন্দ্যোপাধ্যায় বলার সময় বললেন, বামপন্থীদের সময় সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে মানুষ এসে পশ্চিমবাংলায় সেটেল করেছে। যদি করে থাকে আমরা গর্বিত। বাংলাদেশ থেকে উৎপীড়িত হিন্দু মানুষ যদি ভারতের নাগরিকত্ব পেয়ে থাকেন আমরা গর্বিত তার জন্য। এবং আমরা আজও মনে করি বাংলাদেশের প্রত্যেকজন উৎপীড়িত হিন্দু মানুষ যদি মনে করেন তাকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, এটা শতরূপ ঘোষের বক্তব্য নয়, এটা সিপিআইএম এর বক্তব্য। 2012 সালে আমাদের তৎকালীন সেক্রেটারি প্রকাশ কারাত মনমোহন সিং তখনকার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষকে তিনি যদি ভারতের নাগরিক হতে চান তাকে ভারতের নাগরিকত্ব দিতে হবে। প্রশ্নটা এখানে ভিয়েতনাম প্যালেস্তাইনের প্রশ্ন কি বাংলাদেশের প্রশ্ন আলাদা করে নয়। আমরা তো চিরকাল মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে, মুক্তিযুদ্ধ যখন হয়েছিল বলুন তো কি ছিল সময়টা? ইন্দিরা গান্ধীর সঙ্গে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কমিউনিস্টদের তখন আদায় কাজকলায় সম্পর্ক। মার খাচ্ছি, খুন হচ্ছে, পাড়ায় পাড়ায় শহীদ বেদি আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়ে চাপ চাপ রক্ত ডিঙিয়ে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম। বলেছিলাম দেশের ভেতর কংগ্রেসের সঙ্গে, ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের যা লড়াই আছে থাক, কিন্তু যদি পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী ভারতের সেনা পাঠান, আমরা ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি ইন্দিরা গান্ধীকে, আমরা ভারত সরকারের সঙ্গে রয়েছি, বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে মুক্ত করা হোক। কোথাকার একটা বাপের নাম ভুলে যাওয়া ইকুয়েশন শুনলাম, বামপন্থী এবং আমেরিকা এক জায়গায়। তখন আপনাদের মনে নেই আমেরিকার 7ম নৌবহর এসেছিল ভারতকে আক্রমণ করতে পাকিস্তানের হয়ে। সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল, যে রাশিয়াকে নিয়ে ছাপ্পায় যেটা কাউন্সিলর এত কথা বললেন, সেই সোভিয়েত ইউনিয়ন সেদিন ছিল বলে সেই 7ম নৌবহর আমেরিকার ফেরত চলে গেছিল, ভারত রক্ষা পেয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের হাত থেকে। স্বয়ং অন্য কেউ নয়, স্বয়ং মুজিবুর রহমান কলকাতায় সমাবেশ করে ইন্দিরা গান্ধীকে এবং সোভিয়েত ইউনিয়নকে ধন্যবাদ জানিয়ে গেছিলেন। আমরা ভুল করেছি। ভিয়েতনামের হয়ে কথা বলে আমরা ভুল করেছি। 65-70 বছর ধরে টার্গেট করে করে প্যালেস্তাইনের যদি হাসপাতাল আর বাচ্চাদের স্কুলে বোম মারা হয়, মিসাইল মারা হয়, তার বিরুদ্ধে কথা বলে কোন মানুষ না বলবে বলুন তো? আর এই কথা খালি আমরা বলি, আপনাদেরকে বলি, গত মাসের ডিসেম্বরের 4 তারিখ মোদীর সরকার ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে প্যালেস্তাইনের পক্ষে প্রস্তাবে ভোট দিয়েছে ইসরায়েলের প্যালেস্তাইনের ওপর অবৈধ দখলদারিকে প্রত্যাহার করতে হবে। এই প্রস্তাবে ভারতের পক্ষ থেকে মোদীর সরকার ভোট দিয়েছে গত মাসের 4 তারিখ এবং সঠিক কাজ করেছে। আমরা মোদী সরকারের এই স্ট্যান্ডকে সমর্থন করি। এরা ভোট দেয় ইউএনএ প্যালেস্তাইনের হয়ে, আর সীমান্তবর্তী জেলায় এসে মানুষকে উস্কানি দেয় চারটে নিজের ভোট গুছিয়ে নেওয়ার জন্য। শুনুন, বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকারী আমরা। আমি যে কথাগুলো আমার আগের বক্তারা বলেছেন, মোদী সরকার কেন চুপ, ভারতের পতাকা মারিয়ে যাওয়া হচ্ছে তাও কেন, আদানির পেমেন্ট আটকে যাবে এই ভয়ে মোদী চুপ করে আছে, আমি কথাগুলোর আর পুনরাবৃত্তি করছি না। আমি এইটুকু বলছি, বাংলাদেশ নিয়ে কথা বলার অধিকার একমাত্র আমাদের রয়েছে। তার কারণটা হচ্ছে আমরা মনে করি
সংখ্যার জোরে সংখ্যালঘু ধর্মস্থান ভেঙে ফেলাটা অপরাধ। যারা আজ থেকে কয়েকদিন আগে বাবরি মসজিদের ভাঙাল ইটের ওপর দাঁড়িয়ে নৃত্য করে এসছে, তাদের মুখে কথা মানায় না। আপনারা দেখিয়েছেন, আপনারাই রাজনীতি করেছেন। যেখানে আমার সংখ্যা বেশি সেখানে আমি তোমার ধর্মস্থান ভাঙবো, আর যেখানে তোমার সংখ্যা বেশি সেখানে যদি তুমি আমার ধর্মস্থান ভাঙো, আমি কোন মুখে তার প্রতিবাদ করব? শ্রমিকদা সঠিক কথা বলেছেন। বামিয়ানে যে বুদ্ধ মূর্তি ভেঙেছিল তালিবানরা, সেখানে কোনো আদানির গল্প ছিল না, বাণিজ্যের গল্প ছিল না, কি ছিল? সংখ্যার জোর। ভাই আমার হাতে সংখ্যা আছে, আমি মেজরিটি, আমি বুদ্ধ মূর্তি ভাঙবো। যেরকম বামিয়ানে তালিবানরা বুদ্ধ মূর্তি ভেঙেছিল সংখ্যার জোরে, যেরকম ভাবে আজকে বাংলাদেশে একটার পর একটা হিন্দু মন্দির ভাঙা হচ্ছে সংখ্যার জোরে। কোনো যুক্তি নেই, কোনো নৈতিকতা নেই, খালি সংখ্যার জোরে ইসলামিক মৌলবাদ বাংলাদেশে একটার পর একটা হিন্দু মন্দির ভাঙছে। সেরকম কোনো নৈতিকতা, কোনো যুক্তি ছাড়া শুধুমাত্র সংখ্যার জোরে যদি ভারতেও মসজিদ ভাঙা হয়ে থাকে, আমরা তারও বিরোধী। সেই কারণে আমাদের এই নৈতিক অধিকার রয়েছে বাংলাদেশে মন্দির ভাঙার প্রতিবাদ করার। আর কার আছে বলুন তো এই নৈতিক অধিকার? এখানে দাঁড়িয়ে আমরা গল্প শুনলাম, ঠিক কথা। চিন্ময়ানন্দ বলে যে ইস্কনের সাধুকে বিচারের নামে প্রহসন করে আটকে রাখা হয়েছে, তার প্রতিবাদ আমাদের মুখে মানায়। কারণ বিচারের নামে প্রহসন করে 10 বছরের উপর 90% প্রতিবন্ধী জিএন সাইবাবাকে যখন মোদী সরকার ভারতে আটকে রেখেছিল, আমরা তারও প্রতিবাদ করেছিলাম। তারপরে সে লোকটা বেকসুর প্রমাণিত হলেন কোর্টে। মাঝখান থেকে 90% একজন পঙ্গু প্রতিবন্ধী মানুষকে 10 বছরের উপর জেলে আটকে রেখে যখন তিনি জেল থেকে বেরোলেন আত্মরা হয়ে, আর কয়েকদিন বেঁচে থাকলেন, কয়েক সপ্তাহের মধ্যে তার প্রাণ চলে গেল, লোকটা মরে গেল। জিএন সাইবাবাকে বিনা বিচারে খুন করেছেন আপনারা মশাই। আপনারা আবার কার বিনা বিচারে বন্দী থাকার গল্প জানাচ্ছেন? ভারতে যখন দিনের পর দিন স্ট্যান স্বামী থেকে শুরু করে, ফারভারা রাও থেকে শুরু করে, ভারতের দলিত আন্দোলনের কর্মী থেকে শুরু করে নারী আন্দোলনের কর্মী, তারা যখন দিনের পর দিন বিনা বিচারে জেল খাটে, আপনাদের মুখ থেকে শুনতে হবে নাকি মশাই অন্য দেশে বিনা বিচারে বন্দী থাকার কথা? এই প্রতিটা অপরাধের প্রতিবাদ করার অধিকার একমাত্র আমাদের রয়েছে। যে কথাটা বললেন শ্রমিকদা, ভারতের সঙ্গে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে, বাংলার সাথে বাংলাদেশের এমন একটা বর্ডার আছে, ওপারে দাঁড়িয়ে কেউ সাইকেলের ঘন্টা বাজালে এবার থেকে শোনা যায়। শ্রমিকদা, পৃথিবীর যে কোনো বর্ডারেরই ওপারে দাঁড়িয়ে সাইকেলের ঘন্টা বাজালে অন্যদিক থেকে শোনা যায়, এটা স্বাভাবিক কথা, নতুন করে বলার কিছু নেই। মানে নদিয়া আর মুর্শিদাবাদের বর্ডারে দাঁড়িয়েও সাইকেলের ঘন্টি বাজালে মুর্শিদাবাদ থেকে শোনা যাবে, মুর্শিদাবাদে বাজালে নদিয়া থেকে শোনা যাবে। কিন্তু যে কথাটা বললাম, বর্ডারের ওপার থেকে আসা খালি সাইকেলের ঘন্টা শুনবেন না শ্রমিকদা, বর্ডারের ওপার থেকে আসা মৌলবাদের যুক্তিগুলো শুনুন। মৌলবাদের যুক্তি হচ্ছে এখানে আমার সংখ্যা বেশি তাই আমি তোমার ধর্মস্থান ভাঙবো, এর পেছনে কোনো লজিক নেই।